নাজুক ঢাকা নিতে পারছে না 1 ঘন্টার বৃষ্টিও। বৈশাখের 87 মিলিমিটার এই অচল রাজধানীর বিভিন্ন সড়ক, ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। ছুটির দিনেও যানজটে ভোগান্তি। বসবাসের যোগ্যতা হারাচ্ছে কি ঢাকা? রাস্তার যত ময়লা পানি, ড্রেনের পানি সব একদম এসে পায়ে লাগতেছে। অনেক পানি দেখে জুতা ব্যাগে নিয়ে যাচ্ছি। রিক্সাও পাওয়া যাচ্ছে না। 10-20 মিনিটে বৃষ্টি হইলেই পানি করে উঠতে যায়। কেউ আমাদের এই বাড়িওয়ালার বাসায় রাখছি, কেউ তাদের আত্মীয় স্বজনের বাসায় রয়েছে। যে কোনো ধরনের চাপ নেওয়ার সক্ষমতা ঢাকা শহর হারিয়েছে। যখন আমাদের তীব্র তাপদাহ ছিল শহরে, নগরবাসী তীব্র তাপমাত্রায় আমরা নাকাল হয়েছি। আবার যখন অল্প বৃষ্টি শুরু হয়ে যায় তখনই কিন্তু জলাবদ্ধতা। আসলে আমরা বিকেন্দ্রীকরণ ছাড়া, এই শহরের ডেভেলপমেন্ট কন্ট্রোল ছাড়া আসলে আমাদের মুক্তির পথ নেই। জলজটে ডাকাল সাভারের শিল্পাঞ্চলও। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল আমার মানে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব। ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। হজে যেতে ভিসা ইস্যুর শেষ দিন আজ, এখনো হাতে পাননি 18,000 মুসল্লি। চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও কাটছে না সঞ্চালন লাইনের দুর্বলতা। পায়রা থেকেও শিক্ষা নেয় নিরূপপুর। কয়লা এনে রেকর্ড মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের, 1 বছরে এসেছে 15 লাখ মেট্রিক টনের বেশি। এবং পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। গরমে হাহাকার, বৃষ্টিতেও চরম ভোগান্তি। নানা সমস্যায় জর্জরিত ঢাকা যেন নিতে পারছে না 1 ঘন্টার বর্ষণও। সকালে 87 মিলিমিটারের বৃষ্টিতে ভেসে যায় রাজধানীর বিভিন্ন পথঘাট। এতে বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। সীমাহীন দুর্ভোগে পড়তে হয় স্কুল আর অফিসগামীদের। প্রশান্তির বৃষ্টির বিপরীত চিত্র। মাত্র 1 ঘন্টার বৃষ্টি, আর তাতেই জলজটে মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 11। অলিগলিতে ডুবেছেই প্রধান সড়কেও হাঁটু পানি। ঘুম ভেঙে বাইরে বের হয়েই যেন জিম্মি জলাবদ্ধতায়। অফিস, স্কুল সব শিডিউল যেন এলোমেলো। রাস্তাঘাট ধুপে গেছে, এজন্য এক হাতে জুতা, এক হাতে পায়জামা ধরে বাসায় যেতে হচ্ছে আমাদের কাছে। রাস্তার মানে খুবই খারাপ অবস্থা। ড্রেনের যত ময়লা পানি আছে সেগুলো দিয়ে হাইটে যেতে হচ্ছে। পা পুরো ভিজে গেছে, চুলকাইতেছে পা। ভাবছিলাম পানি হবে না, এখন দেখি পানি আছে। জুতা পরে গেলে জুতা নষ্ট হয়ে যাবে। অনেক পানি দেখে জুতা ব্যাগে নিয়ে যাচ্ছি। বিঘ্ন ঘটে যান চলাচলেও। যানবাহনের দীর্ঘ জটলায় অনেকেই ব্যর্থ হন ঠিক সময় কর্মস্থলে যেতে। কোথাও কোথাও বাড়ির সামনে, এমনকি বাসা বাড়িতেও উঠে পড়ে বৃষ্টির পানি। মানে 10-20 মিনিটে বৃষ্টি হইলেই পানি করে উঠতে যায়। সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। উন্নয়ন হবে এটা ঠিক আছে, কিন্তু অবকাঠামোগত দিকটা বিবেচনা না করে উন্নয়ন করলে তো সেই উন্নয়ন কাজে আসবে না। মাত্র 1 ঘন্টা। আবহাওয়া অফিসের তথ্য বলছে তাতেই রেকর্ড হয়েছে 87 মিলিমিটার বৃষ্টি। ভয়টা সেখানেই। মৌসুম শুরু হতে না হতেই এমন জলাবদ্ধতার কবলে পড়লে আষাঢ় শ্রাবণে কি হবে? বরাবরই প্রশ্নবিদ্ধ এই নগরের ড্রেনেজ ব্যবস্থা, তাই আবারও তোপের মুখে নগরবাসীর। দায় দিচ্ছেন অপরিকল্পিত উন্নয়নের। সিএনজি, অটোরিকশা, এরা হচ্ছে ভাড়া দিক উন্নয়ন বাড়ায় নাই। মিরপুর 2 নম্বর থেকে আসছে, অলমোস্ট 1 ঘন্টার মতো লাগছে আমার। গাড়িগুলো যখন যাচ্ছে, গাড়ির ঢেউয়ে দোকানপাট, মাল সামানা নষ্ট হয়ে যাচ্ছে। এটা চরম দুর্ভোগ। তাপমাত্রার পারদ বাড়লে যেমন হাঁসফাঁস করছে নগরবাসী, তেমনি অল্প বৃষ্টিতেই যেন শেষ নেই দুর্ভোগের। তাহলে কি রোদ বৃষ্টি কিছুই নেয়ার ক্ষমতা হারিয়েছে তিলোত্তমা নগরী ঢাকা? নগর হিসেবে যে কোনো ধরনের চাপ নেওয়ার সক্ষমতা ঢাকা শহর হারিয়েছে। পপুলেশন যা থাকার কথা ছিল 4-5 গুণ পপুলেশন, অবকাঠামো আমরা তৈরি করতে পারিনি, জলাশয় সবুজ ধ্বংস করেছি। এখন ঢাকা শহর আসলে যে কোনো ধরনের ছোট যে কোনো অভিঘাতেই আমরা ঢাকাবাসী জর্জরিত। শুধু কর্তৃপক্ষই নয়, নগরকে বাসযোগ্য করতে দায়িত্ব রয়েছে বসবাসকারীদেরও। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার মেহেদী হাসান এবং আশুলিয়ার জামগড়া এলাকায় আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতে যাচ্ছি মেহেদীর কাছে।
বৃষ্টি মাত্র 1 ঘন্টার হলেও তার ক্ষত কিন্তু এখনও বয়ে বেড়াচ্ছে রাজধানীবাসী এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি এবং সেই যে চিত্র আসলে দেখেছি কিছুক্ষণ আগেও আমরা এই মুহূর্তে রয়েছি যে মিরপুরের কিছুক্ষণ আগের চিত্রও ছিল কিন্তু প্রায় হাঁটু সমান পানি। সেই হাঁটু সমান পানি এখন কিছুটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, যদিও সেই কমলেও মানুষের ভোগান্তির চিত্র কিন্তু মোটেও কমেনি। অর্থাৎ স্থানীয়রা যেমনটি বলছেন যে আসলে এই এলাকার এই সকালে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে তাদের চলাচলে যেমন ঘাটতি হয়েছে এবং বিশেষ করে আশপাশের দোকানপাট থেকে শুরু করে ঘরবাড়ি সেখানেও কিন্তু পানি প্রবেশ করেছে এক প্রকার। অর্থাৎ বলা চলে অর্থাৎ সকালে যারা আসলে অফিসগামী ছিলেন তারাও এক প্রকার ভোগান্তিতে পড়েছেন, তারাও আসলে ভোগান্তি নিয়েই কিন্তু অফিসে গিয়েছেন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। তারা আসলে এই পানিবন্দী অবস্থায় থাকার পর আসলে এই পানি উপেক্ষা করেই স্কুলে গিয়েছেন এবং এরপর এই মুহূর্তে আমরা দেখেছি বিভিন্ন স্কুল ছুটি হয়েছে এবং সেই স্কুল ছুটি হওয়ার পর তারা এই পানি অর্থাৎ হাঁটু সমান পানি নিয়েই কিন্তু তারা আসলে ঘরে ফিরছেন। বিশেষ করে একটু যদি বলি যে আসলে এই পানির ফলে কিন্তু এই এলাকায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা যে সড়কটিতে রয়েছি সেই সড়কটিতে যানবাহনের দীর্ঘ সারি ছিল সেই দীর্ঘ সারি হয়তো বা এখন কিছুটা কমতে শুরু করেছে। আমরা যেমন চিত্র আসলে দেখছি যে আসলে এই এলাকার পানি আসলে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন এই এলাকার মানুষ। তারা যেমনটি বলছেন যে বিশেষ করে এই মৌসুম আসলেই প্রতি বছর 3 থেকে 4 মাস আসলে এই ধরনের ভোগান্তিতে তারা পড়েন এবং এই 3-4 মাস তারা পানিবন্দিতে। এটি আসলে দীর্ঘদিনের চিত্র, তবে তারা স্থায়ী সমাধানের আসলে দাবি করেছেন। বিশেষ করে দায়িত্বরত কর্মকর্তা যিনি রয়েছেন অর্থাৎ এর দায়িত্বে যারা রয়েছেন তারা আসলে এর আসলে স্থায়ী সমাধান চান। বিশেষ করে যদি বলি যে আসলে বড় বেশ কিছু এলাকায় আসলে এই ধরনের যারা পানি রয়েছে সেই পানি আসলে নেয়ার জন্য রাস্তা পারাপারের জন্য কিন্তু এই ধরনের যানবাহনও ব্যবহার করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভুক্তভোগী যারা রয়েছেন। তো এই ছিল আসলে রাজধানী চিত্র। এই মুহূর্তে আশুলিয়ায় রয়েছেন আমাদের সহকর্মী মুজাফফর হোসেন জয় এবং সেখানকার এই পানিবন্দী মানুষের খবর জানাতে আমরা সরাসরি চলে যাব সাভারে। সড়কের জামগড়া এলাকায় জানেন যে সকালে যে ঝুম বৃষ্টি হয়েছে সকাল 6টা থেকে 8টার মধ্যে যে বৃষ্টিটি হয়েছে সেটিতে কিন্তু আশুলিয়া সাভার শিল্পাঞ্চলের সড়ক রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে। ইতিমধ্যে যে স্থানটিতে রয়েছে সেই স্থানটিতে মূলত টঙ্গী আশুলিয়া এই ব্রিজের সড়ক, এই ব্রিজের সড়কের জামগড়া ইউনিক সহ বিভিন্ন এলাকায় কিন্তু অলরেডি সড়কটি কিন্তু সমুদ্রে পরিণত হয়েছে। সেই সাথে কিন্তু ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকায় কিন্তু এখানে জলাবদ্ধতা এবং সুয়েজের যে পানি একাকার হয়ে কিন্তু দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহনগুলো এখান দিয়ে যাচ্ছে সেগুলোর অবস্থা খুবই দুর্বিষহ, চলাচলের ব্যাঘাত করছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। মূলত বিভিন্ন পাড়া মহল্লায়ও পানি প্রবেশ করেছে ইতিমধ্যে। যেটি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই সড়কটি একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, যেটি হচ্ছে ইপিজেডের যে আপনার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রয়েছে সেখানে জরুরি পণ্য সরবরাহের জন্য আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে যে সংযোগ হয়ে থাকে এই সড়কটি এবং একই সাথে কিন্তু প্রায় 30টির অধিক জেলার মানুষ এই সড়কটি ব্যবহার করে রাজধানীতে প্রবেশের জন্য। তাই এই সড়কটি দীর্ঘদিন ধরেই এই অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিতেই এলাকাবাসী যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে অল্প বৃষ্টিতেই এই সড়কটির মূলত 11 কিলোমিটার সড়কের মধ্যে 3 কিলোমিটার সড়কের জলবদ্ধতা সৃষ্টি হয় এবং এই জলবদ্ধতার কারণে মানুষের দুর্বিষহ অবস্থায় পরিণত হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিশেষ করে আপনার ভোগান্তিতে পড়েছে অটো রিক্সা সহ যে রিক্সা যারা চালায় এবং যারা গার্মেন্টস শ্রমিক তাদেরকে যেমন কাপড় ভিজিয়ে কারখানায় প্রবেশ করতে হচ্ছে সকাল থেকে, আবার একইভাবে কিন্তু অটো শ্রমিকদের যে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সময় গাড়ি উল্টে যাচ্ছে এবং তাতে করে আপনার যাত্রীরা যেমন আহত হচ্ছে তেমনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকের মালিক সহ ড্রাইভাররা। আমরা কথা বলেছিলাম এই অঞ্চলের এলাকাবাসীর সাথে, তারা একটি অভিযোগ আমাদেরকে বারবার জানিয়েছে দীর্ঘ 15 বছর ধরে যে সমস্যাটি সমাধান হয়নি সেটি হচ্ছে যে সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনা, যেটি হচ্ছে যে এই ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকার কারণেই কিন্তু মূলত এই সড়কে আপনার প্রায় সহসাই আপনার এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এই জলাবদ্ধতার কারণে মানুষকে চরম দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে কিন্তু মানুষকে অনেকটাই কষ্ট সহ্য করতে হচ্ছে। তারা বলছেন যে যদি বিশেষ করে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এই বিষয়টি দেখভাল না করে তাহলে অতি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবেন। বিশেষ করে শিল্পাঞ্চল সহ শ্রমিক সহ সাধারণ মানুষের চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে। তো আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া থেকে আমার কাছে এই ছিল সড়ক সম্পর্কে সর্বশেষ তথ্য। জলাবদ্ধতার খবর জানছিলাম আশুলিয়া ও মিরপুর থেকে।
এদিকে সামান্য বৃষ্টিতে যখন জলজটে নাকাল অবস্থা, তখন মেয়রের ভরসা কুইক রেসপন্স টিম। কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে ফোন করলেই মিলবে সমাধান, এমনটাই জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বলেন, খাল ড্রেনে বর্জ্য ফেলাই জলাবদ্ধতার কারণ। বৃষ্টির পানি ড্রেন হয়ে নেমে যাবে খাল কিংবা জলাশয়ে, এই তো নিয়ম। তবে চিরচেনা এই নিয়মে ব্যত্যয় কেন? প্লাস্টিক আর ময়লা জমে বন্ধ হয়ে গেছে ড্রেনের মুখ, আর এতেই অল্প বৃষ্টিতেও ডুবে গেছে রাস্তা। ড্রেনের ঢাকনা খুলে দিয়েও সম্ভব হচ্ছে না পানি নিষ্কাশন। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার এমন চিত্র হরহামেশাই চোখে পড়ে রাজধানীর রাস্তাগুলোতে, সৃষ্টি হয় জনদুর্ভোগ। জলাবদ্ধতা দূর করতে রাজধানীর সকল রাস্তায় তো আর ড্রেনের ঢাকনা খুলে দেয়া সম্ভব নয়। সম্ভব নয় পানির নিচে ড্রেনের ঢাকনা পরিষ্কার করে জলাবদ্ধতা দূর করা। তাহলে এর সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের তৎপরতা বাড়ানোর কথা, জনসচেতনতা সৃষ্টির কথা। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই যখন রাজধানী ভেসে যাওয়ার মতো অবস্থা, ঠিক তখন উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ এক প্রদর্শনীর। যে প্রদর্শনীতে স্থান পায় ড্রেন থেকে তুলে আনা কিছু নাগরিক বর্জ্য, যা উদ্ধার করা হয় রাজধানীরই বিভিন্ন ড্রেন এবং খাল থেকে। এসব বর্জ্যই প্রতি বছর জলজট তৈরির অন্যতম কারণ। প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা জানান, সুন্দর নগরী গড়তে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন তারা। ড্রেনে আমরা ময়লা ফেলাচ্ছি, এর ফলে বৃষ্টি পড়লে আমাদের রাস্তাঘাটে পানি উঠে যায়। ড্রেনের মধ্যে পানি আটকে যাচ্ছে, যার ফলে অনেক জায়গায় পানি জমে থাকে, এতে আমাদের যাতায়াতের সমস্যা হয়। আর চিপস খাই, ওই চিপসের প্যাকেটটা কিন্তু আমরা রাস্তায় ফেলে দিই। আমরা নানা ধরনের পানির বোতল খাই, তারপর ক্যান খাই, এগুলো যদি আমরা রাস্তায় ফেলে দিই তাহলে এগুলো ড্রেনে যায় আটকে যায়। জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে কুইক রেসপন্স টিম গঠনের কথা জানান উত্তরের মেয়র, যার হটলাইন নম্বর 16106। কুইক রেসপন্স টিমের মাধ্যমে আমরা যে ধরনের জলজটের আমরা খবর পাবো, ইমিডিয়েটলি সেখানে গিয়ে আমরা কুইক রেসপন্স টিমের মাধ্যমে এটিকে আমরা খুলে দিয়ে আসবো। খালে বা ড্রেনে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। গাছে গাছে থরে থরে ফুটেছে ফুল। গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে ফুলেল ঢাকার সৌন্দর্য নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। অহেতুক কোনো প্রকল্প পাশ করবে না সরকার, এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের উন্নয়নে ব্যয় সাশ্রয়ী ও টেকসই নির্মাণ প্রয়োজন। বলেন, সীমিত সম্পদে দেশকে এগিয়ে নিতে গবেষণায় মনোযোগী হতে হবে প্রকৌশলীদের। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশের মেগা প্রকল্প নিয়ে সমালোচনাকারীদের এক হাত নেন শেখ হাসিনা। তার পাল্টা প্রশ্ন, উন্নয়নের সুফল দেখে সমালোচকরা কি লজ্জা পাচ্ছেন? উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছাতে নিরন্তর এগিয়ে যাচ্ছে দেশ। ভঙ্গুর অবকাঠামোর ইতিহাস পেছনে ফেলে এখন দৃশ্যমান দেশের এক একটি মেগা প্রকল্প। প্রযুক্তির বিকাশে বাংলাদেশ যে উন্নয়ন ও উদ্ভাবনের নতুন যুগে প্রবেশ করেছে, তার নেতৃত্বে দেশের প্রকৌশল সমাজ। পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনে এই কথাগুলোই যেন প্রতিধ্বনিত হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। রাজধানীর রমনায় সকালে এই আয়োজনে যোগ দেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা আইবির সদস্যরা। নির্মাণ ও প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেয়া হয় অনুষ্ঠানে। আইবি নেতারাও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। সরকার প্রধান বলেন, সীমিত সম্পদের এই দেশে এমন কোনো প্রকল্প পাশ করবে না সরকার যা অযৌক্তিক। গবেষণার আহ্বান জানান প্রকৌশলীদের। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। এটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে, এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়।
নীতিগত পরিকল্পনায় অতীতের চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে জানিয়ে শেখ হাসিনা বহুমুখী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি, এখানে আমাদের গবেষণাও দরকার। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সব থেকে একটা বিদ্যুৎ যে বিদ্যুৎটা কোনো রকম পরিবেশ দূষণ করে না। হ্যাঁ, বানানোর সময় একটা খরচ আছে, পরবর্তীতে সেটা ভোগ করতে পারে সাধারণ মানুষ, সে খরচটা কমে যায়। আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না, আমরা কি সারা জীবন পিছনে পড়ে থাকবো? তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন? তাদের তো গরু গাড়িতে চড়া উচিত। প্রত্যেকটি মেগা প্রকল্প নিয়ে সমালোচনায় মুখর থাকা ব্যক্তিদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন বাস্তবতায় তারা কি লজ্জা পাচ্ছেন? একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ প্রশ্ন তুললেন কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে। এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। আমার মনে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। উন্নয়নের সারথি হয়ে দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের সুযোগ সুবিধার প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন সরকার প্রধান শেখ হাসিনা। কোন কোন দাবিটা যৌক্তিক এবং কোনটা কিভাবে করতে হবে সেটা আমরা বিবেচনা করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও দুর্বল সঞ্চালন লাইনের কারণে মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ। অলস বসিয়ে রেখে পায়রায় শত শত কোটি টাকা ক্ষতির পরও মাতার বাড়িরও একই পরিণতি। স্বপ্নের রূপপুরের সঞ্চালন অবকাঠামো কাজের অগ্রগতি নিয়েও রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, তদারকির অভাবে সমানতালে প্রস্তুত হচ্ছে না সঞ্চালন লাইন। আগামী বছরের শেষ নাগাদ সংকট কাটিয়ে ওঠার আশা প্রতিমন্ত্রীর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় 1320 মেগাওয়াট ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। 2020 সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় 2 বছর সময়। আর এতে রাষ্ট্রের গচ্চা যায় প্রতি মাসে 100 কোটি টাকার বেশি। তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতার বাড়ি। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে, ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা হয়ে যায়। সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমানতালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এখন আমরা অনবোর্ড, যে স্থিরতাটা ছিল, ধীরগতি ছিল, এখন তা নাই। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইন্ডিভিজুয়াল ওনারশিপে, লিডারশিপে এগুলো হচ্ছে। কেউ পিছিয়ে যাচ্ছে, তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাবদিহিতা করছে না, তাকে ধরাধরি ঠেলাঠেলিও করছে না। বিদ্যমান অন্যান্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চালন অবকাঠামোর দুর্বলতা। বিদ্যুৎ উৎপাদন খাতের সঙ্গে সঞ্চালন ব্যবস্থা কতটা তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের। সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে, ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বেলায়ও। এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি, সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার। এক বছরে 15.5 লাখ মেট্রিক টনের বেশি কয়লা এনে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রেকর্ড করেছে। পাশাপাশি স্থায়ী বন্দর হওয়ার আগেই মাতারবাড়ির অস্থায়ী জেটিতে 155টি জাহাজ ভিড়িয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আর এ সময় শুল্ক আদায় হয়েছে প্রায় 15 কোটি টাকা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বলতে এখনো তেমন কোনো স্থাপনা গড়ে ওঠেনি কক্সবাজার জেলার মহেশখালীর সাগর ঘেঁষা এই ইউনিয়নটিতে। জেটি কিংবা কন্টেনার ইয়ার্ড তো অনেক দূরের কথা, শুধুমাত্র বন্দর এলাকার পাশে গড়ে ওঠা কয়লাভিত্তিক 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে কয়েক মাস হলো, আর তাতে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। 2023 সালের 25 এপ্রিল থেকে শুরু হয় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লাবাহী জাহাজ বেরানোর কার্যক্রম। গত এক বছরে কয়লাবাহী 24টি বিশাল আকৃতির জাহাজের পাশাপাশি ভিড়েছে যন্ত্রবাহী আরও 131টি ছোট জাহাজ। চলতি বছরের এপ্রিল মাসে ভিড়েছে 4টি কয়লাবাহী জাহাজ। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাইলট চার্জ, টাক চার্জ এবং রিভার ডিউ সহ শুল্ক আদায় করেছে 14 কোটি টাকার বেশি। যতই জাহাজ আসবে ততই আমাদের বন্দরের চার্জ আমরা পাবো এবং বন্দরের ইনকামের সাথে সেটা যোগ হবে। বন্দরের নিজস্ব টার্মিনাল কিংবা জেটি না হলেও আপাতত বিদ্যুৎ কেন্দ্রের জেটিতেই ভেড়ানো হচ্ছে কয়লাবাহী সবগুলো জাহাজ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মাত্র 2 থেকে 3 দিনেই জাহাজের কয়লা চলে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে। এখন মতো টার্মিনাল আমরা তৈরি করতে পারিনি। যখন আমরা এখানে পোর্ট ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে ফেলবো তখন এখানে হাজার হাজার জাহাজ আসবে। যে কোনো আকৃতি কিংবা গভীরতার জাহাজ বেরানোর জন্য অন্তত 16 মিটার গভীর এবং 3.5 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। মাতারবাড়ি বন্দরে অন্তত 8000 কন্টেনার নিয়ে 14 মিটার গভীরতা জাহাজ অনায়াসেই প্রবেশ করতে পারবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হজে যেতে ভিসা আবেদনের শেষ দিনে অনিশ্চয়তা, ভিসার দিকে তাকিয়ে প্রায় 18,000 হজযাত্রী। হাব বলছে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকের মধ্যেই শেষ হবে বাকি ভিসার প্রক্রিয়া। এদিকে হজযাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 3000-এর বেশি যাত্রী। চোখে সৃষ্টিকর্তার ঘর দিদারের স্বপ্ন, মনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে নিজেকে সঁপে দেওয়ার আশা। এহরামের 2 টুকরো সাদা কাপড় পরে লাইনে দাঁড়িয়ে এক মহাপবিত্র সম্মেলনের পথে যাত্রা। তৃতীয় দিনের মতো শনিবার সকাল থেকে আল্লাহর মেহমানদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। তরুণ থেকে বৃদ্ধ সবারই ইসলামের 5 স্তম্ভের অন্যতম এই ইবাদত সফল হওয়ার পথে, তাই শুকরিয়া সৃষ্টিকর্তার। যে ঘরের দিকে সারা জিন্দগি মুখ ফিরে নামাজ আদায় করেছি, আজকে সেই ঘর দেখার জন্য যাইতেছি। আমাদেরকে সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করুন, আমরা যাতে পরকালে সবাই জান্নাত পাই। হজ যাওয়ার জন্য আমি সব কাজগুলোই অনলাইনে নিজে হাতেই করছি এবং অনলাইন ভিত্তিক কাজ হওয়াতে আমার কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। এদিকে হজে যাওয়ার ভিসা ইস্যুর শেষ দিন শনিবার, এখনও ভিসার অপেক্ষায় 15,000-এর বেশি মুসল্লি। এমন অনিশ্চয়তার মধ্যে হজ অফিস পরিচালক বলছে বাকি ভিসা প্রস্তুতির কাজ চলছে। আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো। এজেন্সিগুলিও তৎপর আছে, আমরাও এজেন্সিগুলিকে তৎপর রাখছি যাতে আজকের মধ্যে সব ভিসা সম্পন্ন করা যায়। এদিকে ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফলতি নয় জানিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে চ্যালেঞ্জ থাকলেও সব যাত্রী যেতে পারবেন হজে। নেগোসিয়েশন তো সবসময় চলছেই, নেগোসিয়েশন কিন্তু আমরা মিনিস্ট্রি অফ হজের সাথে শুধু ভিসার বিষয় না, আমাদের যারা পৌঁছাচ্ছেন, যেমন সকালেও আমার মদিনায় কথা হয়েছে সেই ফ্লাইট যাচ্ছে কিনা, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি উই আর ওয়ার্কিং অন। একজন হজযাত্রীও কিন্তু আমরা বাংলাদেশে রাখবো না, আমরা যে কোনো প্রক্রিয়ায় হোক তাদেরকে অবশ্যই নিবন্ধিত হজযাত্রী প্রত্যেকেই হজে যাবেন। হজযাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3200 জনের বেশি হজযাত্রী। আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে এবং নিজেদের গুনাহ মাফের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন এই হাজিরা। তবে এখনও অনেক হাজির হজের উদ্দেশ্যে যাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে আরও হয়তোবা একটা দিন বাড়ানো হতে পারে এই ভিসা প্রসেসিংয়ের মেয়াদ। এখন দেখার অপেক্ষা বাকি যে সকল হাজিরা রয়েছেন তারা কি হজ করতে যেতে পারবেন। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। তরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাবকে প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে, তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয়। এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ারডি এটা পরিকল্পনা আছে, ইয়ারডি খুঁজতেছে। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন, চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। তারই প্রমাণ মিলল গত 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা। তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা। হুমকিতে পড়েছে কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। তারা মনে করেন, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া। তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে। যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা? এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন। আগে পানি ছেড়ে দেবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয়, সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূরাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না, এবং আমরা চাই না। আমরা চাই এর বাস্তবায়ন। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা পরিদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল উদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া খালটি পরিষ্কারে নামেন 1000 স্বেচ্ছাসেবী। আবর্জনার স্তূপে পরিণত হয়েছে খাল, আর তাই মৃতপ্রায় খাল উদ্ধারে নামেন একদল স্বেচ্ছাসেবী। রংপুর নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল, নর্দমা, পলিথিন আর নানা ময়লার ভাগাড়ে পরিণত হওয়া খালের পানি প্রবাহিত হচ্ছিল না দীর্ঘদিন ধরে। শনিবার সকালে খাল উদ্ধারে নামেন স্বেচ্ছাসেবীরা। তবে আবর্জনা বেশি থাকায় শ্যামাসুন্দরী পরিচ্ছন্নতার কাজে বেগ পেতে হয় তাদের। এমন উদ্যোগে সাধুবাদ জানান নগরবাসী। আমাদের কাজটা তো হচ্ছে সচেতন করা, আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজটা করতেছি, এবং যারা নগরবাসী আছেন তারা যেন তাদের এই নগরটাকে সুন্দর রাখে। 1000+ সহযোদ্ধা রয়েছে যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে শ্যামাসুন্দরকে একটি রূপান্তরের ছোঁয়া তারা দিয়ে যাবে। এদিকে সিটি মেয়র ও বিভাগীয় কমিশনার জানান, নগরীকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে। কেউ শ্যামাসুন্দরীতে কোনো নোংরা, কোনো পানি এখানে দিতে পারবে না। সেই লক্ষ্যে আমাদের এই কাজ আজকে আমরা সূচনা করতেছি। এটা কন্টিনিউ করার দায়িত্ব আমাদের। সমস্ত দপ্তর মেয়র সাহেবের উদ্যোগের সাথে তার পাশে থাকবে এবং আমরা এই শহরকে, নগরকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। নগরীর চেকপোস্ট থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার খালের বর্জ্য পরিষ্কারে বিডি ক্লিনের ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ 9 জেলার 1000 সদস্য অংশ নেন। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের খবর। রাজধানীর গাছে গাছে থরে থরে ফুটেছে চোখ ধাঁধানো সব ফুল। গরমে হাঁসফাঁস নগরবাসীকে দিচ্ছে প্রশান্তির পরশ। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মেহানির রিপোর্ট। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা দুবাই। গ্রীষ্মের রূঢ়তা ছাপিয়ে প্রকৃতি জুড়ে চলছে সজল ঘনঘোর বর্ষার আবাহন। রোদ মেঘের লুকোচুরির খেলায় নগর জুড়ে কোথায় মন ভোলানো রাঙ্গামাটির পথ? আছে কি এখানে নিঃসঙ্গ ঘুঘুর অলস ডাক? নেই হয়তো কিছুই। আবার থাকার পাল্লাটাও কি একেবারেই শূন্য? ইটনগরে আজও তো ফোটে ফুল। দীপ্ত কৃষ্ণচূড়া, জারুলের বেগুনি জৌলস, সোনালুর হলুদ আভা স্মরণে এনে দেয় কি পেছনে ফেলে আসা কোনো লাজুক কিশোরীর জমকালো ঝুমকো, কিংবা হারিয়ে যাওয়া মায়ের নোলক স্মৃতি। নাগরিক দৃষ্টি খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় অমল ধবধবে সুন্দরে। আমাদের বাংলাদেশের তো 6টা ঋতু, 6টা ঋতুর 6 রকমের রূপ হয়। আমার কাছে মনে হয় কৃষ্ণচূড়া হচ্ছে গ্রীষ্মের আরেকটা রূপ। এই যে গ্রীষ্মের এত রঙিন ফুল, সেটা যেন প্রকৃতিতে একটি নতুন প্রাণের সঞ্চার করেছে। গ্রীষ্ম ফুলের রূপমাধুর্য এড়িয়ে যাওয়ার সাধ্যকার। এই রূপ দিয়েই হয়তো প্রকৃতিও জানান দেয় নগরীর ফুসফুস হয়ে বেঁচে থাকার তীব্র ঘোষণা। আমাদের এই যে অস্বস্তি গরমের, সেটা থেকে মুক্তি দিতেই কিন্তু প্রকৃতি আয়োজন করে রেখেছে আমাদের জন্য। দরজায় এখন কড়া নাড়ছে জ্যৈষ্ঠ। অচিরেই ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে বিদায় নেবে গ্রীষ্ম।
যান্ত্রিক জীবনে প্রকৃতির এই শোভা যেন একচিলতে প্রশান্তি বয়ে নিয়ে আসছে প্রকৃতিপ্রেমীদের চোখে। আর এজন্যই হয়তো কবি লিখেছেন, কৃষ্ণচূড়ায় রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি বর্ণেও গন্ধে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল ওদের, আমার মানে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী, বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। এবং হজে যেতে ভিসা ইস্যু শেষ দিন আজ, এখনো হাতে পাননি 18,000 মুসল্লি। চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।